চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। আমরা সবাই নিজেদের ভূমিকা পালন করেছি, সঠিক দিশায় সঠিকভাবে কর্ম করেছি। এবার শান্তিতে বসে নিয়তির ফলের প্রতীক্ষা করো। কর্মের অনুরূপ ফল পাওয়া যাবে। ভারতীয় সৈন্যদের পরাজিত করার পর যবন সৈন্যদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়। চারিদিকে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে। তারা বিয়াস নদী পার করবার জন্য উদ্যোগী হয়। কিন্তু হ্যাঁ, ক্যালিস্থানিস আর সম্রাট পোরাসের মুখ বিষণ্ণ হয়ে থাকে। এরা দুজনেই নিজের নিজের রাজ্যের মানুষের ভালোর জন্য নিজেদের চারদিক থেকে বিশ্ব বিজয়ে উন্মত্ত বাতাবরণের সঙ্গে লড়ে সিকান্দারকে ফেরত পাঠানোর প্রচন্ড চেষ্টা করেছিল, যা তাদের কাছে অসফল ঠেকছিল। কিন্তু সেলুকাসের কথা ধরতে গেলে এমনই মনে হচ্ছিল যে হয়তো এরা দুজনেই ভুল আর সেলুকাস সঠিক। সম্রাট মহান সিকান্দারের, সম্রাট মহান সিকান্দারের, সম্রাট মহান সিকান্দারের, সম্রাট মহান সিকান্দারের, সম্রাট মহান সিকান্দারের। আমার সাহসী যোদ্ধারা, আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এগিয়ে যাব। এখন আমাদের কেউ আটকাতে পারবে না। আমরা বিয়াস নদী পার করব। সমস্ত অলৌকিক আর দৈবিক প্রকোপের রহস্য খুলে গেছে। আমাদের ভয় দেখানোর জন্য সাধারণ একটা ষড়যন্ত্র ছিল। কোনো দৈবিক প্রকোপ নেই। তাই যাদের আমার উপর বিশ্বাস আছে আর আমার এই তলোয়ারের উপর বিশ্বাস আছে, তারা আমার সঙ্গ দেবে। কারণ আমি দেবতার পুত্র। আমাকে বিশ্ব বিজয়ের স্বপ্ন পূরণ করার থেকে কোনো শক্তি আটকাতে পারবে না। দেবতা আমাদের সাথে আছেন। তাই যে সৈনিকরা আমার সঙ্গ দেবেন, তাদের উপর দেবতার আশীর্বাদ সব সময় থাকবে। আমার সাহসী সহযোদ্ধারা, এবার আমরা ততক্ষণ থামবো না যতক্ষণ না আমরা এই ভূমিতে মেসিডোনিয়ার পতাকা ওড়াচ্ছি। সম্রাট মহান সিকান্দারের, 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 সম্রাট মহান সিকান্দারের। সম্রাট মহান সিকান্দারের, 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 সম্রাট মহান সিকান্দারের। সম্রাট, সম্রাট কৃতদুমাস, সম্রাট সিকান্দারের কি হয়েছে? আমার মনে হচ্ছে দৈবিক প্রকোপ।
আমাদের ফিরে যাওয়া উচিত। আমাদের সবার ফিরে যাওয়া উচিত। সবার ফিরে যাওয়া উচিত। হ্যাঁ, আমাদের সবার ফিরে যাওয়া উচিত। সিকান্দারের জন্য এই মাত্র যে খাবার গেছে তা আটকাতেই হবে। আমাদের পুরো ছাউনির খাবার বিষাক্ত হয়ে গেছে সম্রাট। এটা ছিল ভারতে যবনদের অভিযানের অন্তিম অধ্যায়। কেউই জানতো না যে সিকান্দারের কি হয়েছে, কিন্তু তার স্বাস্থ্য ক্রমশই ভেঙে পড়তে লাগল। সিকান্দারের সৈন্যরা দৈব প্রকোপে ভয়ভীত হয়ে খুব দ্রুতই ম্যাসিডোনিয়ায় ফিরতে চাইল। সিকান্দারের বিশ্ববিজয় অভিযানে তারা সকলেই ক্লান্ত হয়ে পড়েছিল, শরীরের দিক থেকে, মনের দিক থেকে এবং আত্মার দিক থেকে। তাদের বিদ্রোহের সামনে সেলুকাসকেও ঝুঁকতে হলো, আর সে বাধ্য হয়ে সৈন্যদের ফিরে যাওয়ার আদেশ দিল। আচার্য, এটা কি সেই বিষেরই প্রভাব যা আপনি সিকান্দারকে দেওয়ার জন্য দিয়েছিলেন? হতে পারে মহারাজ। সম্ভাবনা তো এটারও আছে যে এখানকার দেবতাদের প্রকোপ পড়েছে ওর ওপর। আর এটাও হতে পারে যে সম্পূর্ণ বিশ্বজয়ের যে স্বপ্ন ও দেখেছিল সেই স্বপ্ন ওর নিয়তিতে ছিলই না। কিন্তু যাই হোক না কেন, আমার কার্য সম্পন্ন হয়েছে। আমাকে এবার প্রস্থানের আজ্ঞা দিন মহারাজ। এসো চন্দ্রগুপ্ত। ইন্দ্রদত্ত, আমার পূর্ণ বিশ্বাস যে এটা সেই বিষেরই প্রভাব যেটা আমি সিকান্দারকে দিয়েছিলাম। আচার্য, আপনিও যদি বিষাক্ত কাঁটা না ফুটিয়ে থাকেন তবে সিকান্দারের এই অবস্থা কি করে হলো? কি জানি, যবনদের ছাউনির ভোজন ভাণ্ডারে তুমি সংক্রমিত ইঁদুর ছেড়ে তুমি যে ভোজনকে বিষাক্ত করেছিলে, সেলুকাস আটকানোর আগেই হতে পারে যে সিকান্দার সেটা খেয়ে নিয়েছিল, বা ক্যালিস্থেনিস ওর সুরায় যে বিষ মিশিয়েছিল হয়তো সেটার প্রভাব পড়েছে ওর ওপর। শেষ পর্যন্ত তুমি জিতেই গেলে ক্যালিস্থেনিস, তাই না? তুমি এটাই প্রমাণ করতে চাইছিলে না যে আমি দেবতার পুত্র নই, একজন সাধারণ মানুষ। সেটা তুমি প্রমাণ করেই দিলে। তুমি তোমার দেওয়া কথাটা রাখলে, তুমি সেটা প্রমাণ করে ছাড়লে। আমি যা করেছি ম্যাসিডোনিয়ার ভালোর জন্যই করেছি, আর আমার প্রিয় বন্ধুর পাগলামোকে আটকাবার জন্য করেছি। তুমি যেটা আমার সাথে করলে ক্যালিস্থেনিস, তার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। এর মূল্য তোমাকে দিতেই হবে। যাই হয়ে যাক না কেন সিকান্দার, আগামী দিনে মানুষ তোমাকে একজন মহান সম্রাট হিসেবেই মনে রাখবে। তোমার জন্য এটা হবে আমার ছোট্ট একটা উপহার।
যে আমার লেখা ইতিহাস পড়ে মানুষ সিকান্দারকে সর্বদা মহান সম্রাট হিসেবেই চিনবে, একজন মহান সম্রাট। তোমার প্রতি একজন প্রকৃত বন্ধুর ছোট্ট একটা উপহার। আমার বিশ্ব বিজয়ের স্বপ্ন পূর্ণ হলো না, আমার স্বপ্ন শেষ হয়ে গেল, আমার সব স্বপ্ন শেষ। শুনতে পাচ্ছ এই ধরিত্রীর দেবতারা? যে চাল ষড়যন্ত্র এখানকার লোকেরা আমাদের ম্যাসিডোনিয়ানদের সঙ্গে করেছে, আমি সেনাপতি সেলুকাস প্রতিজ্ঞা করছি গ্রীসের এই অপমানের প্রতিশোধ অবশ্যই নেব। একদিন আমি অবশ্যই ফিরে আসব, আর তখন আমি বাকি থাকা সমগ্র ভারতকে জয় করে আমার মিত্র সিকান্দারের অধরা স্বপ্ন পূরণ করব। আমি প্রতিজ্ঞা করছি। আলেকজান্ডার যেখানে এসে শেষ করেছে, সেলুকাস আবার সেখান থেকেই শুরু করবে। আলেকজান্ডারের স্বপ্ন অবশ্যই পূরণ হবে। অবশ্যই পূর্ণ করব। একটা দেশের ক্ষেত্রে যেভাবে আমাদের নিজেদের বিষয়কে দেখার অধিকার আছে, প্রতিশোধ নেওয়ার অধিকার আছে, এমনটাই করেছিলেন চাণক্য চন্দ্রগুপ্তের সহযোগিতায়। লোকে তাকে নীতি বলুক কিংবা কূটনীতি, চাণক্য সিকান্দারকে ভারত ছেড়ে চলে যেতে বাধ্য করলেন। হয়তো ইতিহাসে এর স্পষ্ট বিবরণ নেই যে সিকান্দারের শরীরে আসলে হয়েছিল কি, কিন্তু এভাবেই ভগ্ন স্বাস্থ্যের কারণে সিকান্দারের মৃত্যু হল। কিছু ঐতিহাসিক বলেন যে ফিরে যাবার সময় মালি জনজাতির সঙ্গে গ্রিক সৈন্যদের যুদ্ধ হয়। মালি জনজাতির বাসভূমি, যাকে আজ মুলতান বলা হয়, সেখানকার যুদ্ধে সিকান্দার মুলতানি তীরে ভীষণভাবে আহত হন, যাতে তখনকার মতো কৃতদিমুসের পরিচর্যায় উনি সুস্থ হন। কিন্তু এই ক্ষতই ব্যাবিলনে আসতে আসতে তাকে মৃত্যু ঘণ্টা শুনিয়ে দেয়। আর যেখানে বলা হয় যে মহান সিকান্দারের জন্য বেঁচে থাকতে সারা বিশ্ব কেঁপে উঠত, মৃত্যুর পর অন্তিম চিরনিদ্রার জন্য এক খণ্ড জমি যথেষ্ট ছিল। সেই সম্রাট যে কখনো বলেছিল, যদি তুমি ভয়কে জয় করতে পারো, আমি তোমাকে মৃত্যুর বিরুদ্ধেও জয় এনে দেব। কিন্তু দেখো, আজ সেই সম্রাটকেই ভয় পরাস্ত করেছে। এবার ধননন্দের পালা। পাটলিপুত্র যাওয়ার সময় এসে গেছে চন্দ্রগুপ্ত। আমিও এই সময়ের জন্যই অপেক্ষা করছিলাম আচার্য।
বিয়াস নদীর ওপারের রাজ্যগুলিতে সীমান্তের পার্বত্য রাজারা, যারা তখনও পর্যন্ত সিকান্দারের উপস্থিতিতে ভয়ে ভীত ছিল, তারা উৎসব করছিল। তাদের মনে ওই সময় মগধে ধননন্দের মনে জেগে ওঠা আগুন সম্পর্কে বিন্দুমাত্র চিন্তা ছিল না। এত বড় দুঃসাহস! ধা ধা চিকড় ধা চিকড় ধাই! ওখান থেকে পাওয়া খবরে এটাই জানতে পারলাম মহারাজ, যে যবনদের ফিরে যাওয়ার পরে সমস্ত রাজা, যারা আমাদেরকে সিকান্দারের কাছ থেকে সুরক্ষার জন্য কর দিচ্ছিল, তারা এবার আমাদের অধিকারীদের কর দেবে না বলে জানিয়েছে। তাদের বক্তব্য হলো, এখন যখন ওদের সামনে কোনো সংকটই নেই যবনদের নিয়ে, তাহলে ওরা মগধকে সুরক্ষা কর কেন দেবে? ওরা এটা জানে না অমাত্য। ধনের প্রতি ধননন্দের যে ভালোবাসা, তার কোনো ধারণাই নেই এদের। একবার যখন আমি কারোর থেকে কর নেওয়া আরম্ভ করি, তারপরে সেই কর নেবার কারণ আর থাকুক বা না থাকুক, কিন্তু সেই কর আমার জন্য প্রাণের থেকেও প্রিয় হয়ে যায়। তেরে কেটে ধা। যবনেরা চলে গেছে তো কি হয়েছে, আমি তো আছি। আমি যদি কর না পাই, তাহলে কি আমি ওদের উৎসব করতে দেব? ধিনাক ধিনাক ধিন ধা, কখনোই না। আমি কর চাই। যবনদের ভয় চলে গেছে তো কি হয়েছে? আমার ভয় কি যবনদের থেকে কিছু কম? হ্যাঁ, ওদের তাড়াতাড়ি জানিয়ে দাও মাত্র, যদি মগধ তার কর না পায়, তাহলে মগধ ওদের সিকান্দারের থেকে অনেক বেশি কষ্ট দিতে পারে। মহারাজ, আপনি যেটা করছেন সেটা উচিত নয়। আমার মতে এটা। আপনার মতামত জানার আমার কোনো প্রয়োজন নেই আচার্য সুখদেব। আপনার জন্যই আজকে আমার এই অবস্থা হয়েছে। একদিকে তোমার এই ভয় হচ্ছে যে প্রজাদের বিশ্বাস যেন আমার উপর থেকে উঠে না যায়, অন্যদিকে দেশদ্রোহিতার কলঙ্ক লাগার জন্য কোনো প্রতিবেশী রাজ্য আমাকে সমর্থন পর্যন্ত করছে না। এবার আপনি বলুন যে আমি কি করব? আপনাকে অনুরোধ করছি মহারাজ, সমর্থন প্রত্যাহার করবেন। কোথায় আছেন আপনি আচার্য সুখদেব? কি হয়েছে আপনার চিন্তা ভাবনার? আপনার কি মনে হয় যারা মহান সিকান্দারের সৈন্যকে ফিরে যেতে বাধ্য করেছে, ও তার সমর্থকদের ছেড়ে দেবে? ছাড়বে না ওরা। তাই জন্য এটাই ঠিক হবে যে আমরা মেনে নিই যে আমরা ওদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। আর এই অবস্থায় শুধু একজন আছে যে আমাদের সাহায্য করতে পারে, আর সে হলো আচার্য চাণক্য। যবনদের চলে যাওয়ার পর এক নতুন শক্তির দোলাচল, এক নতুন সংকট, নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়া, পুরনো রাজনৈতিক সমীকরণ ভেঙে যাওয়া, আর এর সবকিছুর উপরে থাকা নতুন রাজনৈতিক পরিস্থিতি ভারতীয় জনপদকে আন্দোলিত করেছিল, যাকে চাণক্যের থেকে বেশি না কেউ দেখতে পাচ্ছিল, না কেউ বুঝতে পারছিল। আর এই কারণেই এই মুহূর্তে মুহূর্তে বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতির কারণে চাণক্য ওই সমস্ত রাজাদের, যারা যবনদের বিরুদ্ধে এক হয়েছিল, তাদেরকে গুরুকুলে আমন্ত্রণ করলেন। সিকান্দার ফিরে চলে গেছে। আর তার অধীন রাজ্যের সেনারা এখন নির্বল। সিকান্দারের কাছে সামান্য কিছু সেনা আছে, আর তার সাহায্যের জন্য রয়েছে কিছু যবন সেনাবাহিনী। কিন্তু এখন পরিস্থিতি এই যে না তো রাজাদের সেনাবাহিনীর ওপর বিশ্বাস আছে, আর না সেনাবাহিনীর রাজাদের ওপর। পরিণাম রাজনৈতিক অস্থিরতা, সৈনিক অস্থিরতা। আর এই পরিস্থিতির সুবিধা মগধ নরেশ ধননন্দ অবশ্যই নেবে। এখন সময়ের দাবি এই যে সমস্ত রাজারা নিজেদের মধ্যে বিরোধ ভুলে
মৈত্রীর এক নতুন অধ্যায় শুরু করুন। ছড়িয়ে ছিটিয়ে থাকা সৈন্যবাহিনী যখন একত্রিত সেনা হয়ে উঠবে, তখন সেটাই হবে অখণ্ড ভারতের শক্তিশালী সেনাবাহিনী। আর এই সেনাবাহিনী থাকতে বিদেশি শক্তিরা আমাদের ওপর আক্রমণ করার কথা ভাবতেও পারবে না। এই সংগঠিত ও একত্রিত সেনাবাহিনীর কাছে সমস্ত অসুরক্ষিত রাজ্যরা সুরক্ষা তো পাবেই, বরং এই সেনাবাহিনী তার সঙ্গেই ধরনন্দের অপশাসনকে সমাপ্ত করতেও সক্ষম হবে। আমাদের এটা বুঝতে হবে যে ভারত তখনই শক্তিশালী হতে পারবে যখন ভারতের কেন্দ্র শক্তিশালী হবে। আর ভারতের কেন্দ্র তখনই শক্তিশালী হবে যখন কেন্দ্রে একত্রিত অখণ্ড সেনাবাহিনীর প্রধান একজন শক্তিশালী রাজা হবেন, আর যার দৃষ্টিকোণ অখিল ভারতীয় হবে। অর্থাৎ কেন্দ্র মগধের রাজ সিংহাসনে একজন শক্তিশালী রাজা, আর সব রাজ্য আর জনপদে শাসন নিয়ন্ত্রণ করার জন্য একজন স্থানীয় রাজা। আর এই স্থানীয় রাজা কোনো বিদেশি রাজার অধীনে কাজ করতে পারবে না, বরং নিজের মাটি থেকে উঠে আসা নিজের কেন্দ্রীয় রাজার জন্য কাজ করবে। আর নিজের স্থানীয় শাসন চালানোর মাধ্যমে মগধের শক্তি বাড়িয়ে নিজেও ক্রমশ শক্তিশালী হয়ে উঠবে। বিশ্বাস করি যে আপনারা আমার কথার অর্থ বুঝতে পারছেন। মৃত্যুর্মামৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। দিন চাণক্য জানতে পারলেন যে রাজাদের মধ্যে অখণ্ড ভারতের স্বপ্নের চাইতে নিজের ক্ষমতার লোভ, নিজের শাসনের খিদে অনেক বেশি গুরুত্বপূর্ণ। চাণক্যের মনে হলো তার চোখের সামনে দেখতে দেখতে এক মুহূর্তেই সব কিছু ভেঙে পড়ছে। কিন্তু চাণক্যের মনে তারপরেও অনেকটা আশার আলো জেগেছিল। আপনি কত ভালো তলোয়ার চালান। আমিও আপনার মতো তলোয়ার চালানো শিখতে চাই। আমিও আপনার মতো একজন বীর যোদ্ধা হতে চাই। দেখো, শুধু তলোয়ার চালাতে জানলে কিন্তু ভালো যোদ্ধা হওয়া যায় না। না শুধু নিজের শারীরিক প্রদর্শন করে। যোদ্ধা সে যে নিজের বুদ্ধি আর দৃঢ় শক্তির দ্বারা শক্তিশালী হয়ে ওঠে। বুঝেছো? এই নাও। ভেবেছিলাম সিকান্দারের শক্তির সামনে
রাজারা যে একতা দেখিয়েছিল সেটা সে যাওয়ার পরেও বজায় থাকবে, কিন্তু তা হলো না। ভেবেছিলাম এদের একতার দ্বারা অখণ্ড ভারত নির্মাণ অনেক সহজ হবে, সেটাও হলো না। শত্রুর ভয়ে সবাই এক হয়েছিল, কিন্তু যখন মাতৃভূমির জন্য একতার প্রয়োজন হলো তখন সবাই স্বার্থের দ্বারা বশীভূত হয়ে বিচ্ছিন্ন হয়ে গেল। প্রত্যেকে এক একজন স্বার্থপর ও আত্মকেন্দ্রিক ব্যক্তিতে পরিণত হলো। কত আশা নিয়ে সকলকে ডেকেছিলাম, কিন্তু কি পেলাম? কেবলমাত্র নিরাশা। নিজস্ব মহত্ত্বাকাঙ্ক্ষা, নিজস্ব গৌরব, কারুর মধ্যে দূরদৃষ্টি নেই। এখন একটাই আশা, মগধের রাজসিংহাসন। অখণ্ড ভারতের স্বপ্ন তোমাকেই পূর্ণ করতে হবে চন্দ্রগুপ্ত। সময় এসে গেছে পাটলিপুত্র যাওয়ার, ধননন্দকে ওর রাজ সিংহাসন থেকে সরানোর, আর সেখানে চলা অপশাসনকে সমাপ্ত করার। কি হলো চন্দ্রগুপ্ত? না, কিছু না আচার্য। এতদিন তুমি আমার সঙ্গে রয়েছ, এই কথাটা তো তুমি নিশ্চয়ই জেনে গেছো যে তুমি সবার কাছে পারলেও আমার কাছে তোমার মনোভাব লুকোতে পারবে না। একটা কথা আছে যা আমাকে চিন্তিত করছে আচার্য। এত বড় একজন সম্রাট, সিকান্দার মহান, কিন্তু কি এমন হলো? পুরো পৃথিবী ওর ব্যাপারে যা খুশি ভাবুক না কেন, কিন্তু আমি তো ওকে কাছ থেকে দেখেছি না আচার্য। ওর মাথার ওপরেও রাজত্বের ভূত চেপেছিল, আর তারপর ব্যক্তিত্বর সমস্তটাই পেছনে ফেলে দিল। রাজত্ব, শক্তি, আত্মপ্রশংসা এবং নিজ খ্যাতি, ব্যাস। যখন একজন মহান সম্রাটের সঙ্গে রাজত্বের জন্য এরকম হলো, তখন সেখানে আপনিও আমাকে রাজত্বের সিংহাসনে আমাকে বসিয়ে আমাকে ওরকম বানিয়ে দেবেন না তো? বা এরকম হতে পারে যে আমি নিজে ওই সিংহাসনে গিয়ে বসে রাজত্বের নেশায় পাগল হয়ে গিয়ে সাধারণ মানুষের কথা না ভেবে শুধু নিজের স্বার্থের কথা যেন না ভাবি আমি আচার্য। সংশয়, তোমার সংশয় অবশ্যই ঠিক চন্দ্রগুপ্ত। উত্তরটাও সংশয়ের মতোই গূঢ়, তাই এই উত্তর শব্দে দেব না। পাটলিপুত্র যেতে হবে তো আমাদের, কিন্তু এবার সোজা পাটলিপুত্রে যাব না। তার আগে তোমাকে অন্য একটা যাত্রায় যেতে হবে। কিরকম যাত্রা আচার্য? নিজের মনকে প্রশ্ন করার যাত্রা, নিজের উদ্যমকে আবার একবার ঝালিয়ে নেওয়ার যাত্রা। এটাই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে চন্দ্রগুপ্ত। উদ্যমের মধ্যেই পরিণতি লুকিয়ে থাকে, সেটাকে বুঝে নাও, জেনে নাও, তাহলে মন ব্যাকুল হবে না, বিচলিত হবে না। যখন কোনো কঠিন প্রশ্ন বুঝতে পারবে না, তখন তাকে শুরু থেকে লক্ষ্য করা উচিত। এখন আমরাও সেটাই করব। চন্দ্রগুপ্ত, অশ্বারোহণ করো চন্দ্রগুপ্ত। পাটলিপুত্রে পৌঁছে ধননন্দকে শেষ করার আগে আমাদের আর একটা লম্বা যাত্রায় যেতে হবে।
চাণক্য, এবার আমি তোমাকে শেখাবো যে রাজনীতি আর কূটনীতি কি রকম হয়। সমস্ত সীমান্তবর্তী রাজাদের সুরক্ষা সন্ধিতে আটকে রাখা আর মগধকে আগের মতোই কর দেবার আদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের রাজদূতদের বারংবার বোঝানো সত্ত্বেও সমস্ত রাজারাই সুরক্ষা কর দিতে আপত্তি করেছেন মহারাজ। সুরক্ষা কর দেবে না? তাহলে ঠিক আছে, এক্ষুনি ওদের সুরক্ষাকে অসুরক্ষায় বদলে দাও। সেনা পাঠাও আর যে কোনো একটা রাজ্যকে এমন ভাবে ধ্বংস করো, এমন ভাবে পিষে দাও, যাতে এরপর সব রাজ্য আমার নাম শোনা মাত্রই কেঁপে ওঠে ভয়ে। বড় সৈন্যদল পাঠাতে হবে মহারাজ। তাহলে পাঠাও বড় সৈন্যদল। ওদেরও তো বোঝানো দরকার যে মগধের শক্তি কতটা। তাহলে তো সুরক্ষা কর দেবার জন্য ওনাদের পুনর্বিবেচনা করতেই হবে মহারাজ। সুরক্ষা সুরক্ষা কর? কিসের কর? কিসের সুরক্ষা অমাত্য? দেখো, সিকান্দার তো চলে গেছে। যদি সে থাকতো তাহলে এদেরকে দাসী বানাতো, তাই না? তাহলে চলো, আমি করে দিচ্ছি এই শুভ কার্য। আমরা এই ছোট ছোট রাজ্যগুলোকে কেন মাথা তুলতে দেব? যখন কাউকে সোজাসুজি দাস বানিয়ে দাবিয়ে রাখা যেতে পারে, তাহলে কেন তার সামনে দুহাত পেতে কর ভিক্ষা চাইব? হ্যাঁ, দিনাক দিনাক দিন ধা। যবনেরা চলে গেছে, আর এখন এরা সব উৎসবের আয়োজন করছে, হয়তো নিশ্চিন্তে আছে। এটাই সঠিক সময়। এটাই সেই সময়। সময় নষ্ট করো না। যে কোনো একটাকে পিষে ফেলো, বাকি সবাই ভয় পেয়ে যাবে। ধা ধা টিকিট ধা টিকিট ধাই। মহারাজ, তক্ষশিলার গুরুকুল থেকে একজন আচার্য এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। তক্ষশিলার গুরুকুল থেকে আচার্য অর্থাৎ চাণক্য? চাণক্য! আপনাদের দুজনার চোখে চাণক্যের জন্য এত ক্রোধ দেখে মনে হচ্ছে আমি ঠিক জায়গাতেই এসেছি। প্রণাম মহারাজ। আমার নাম সুখদেব, তক্ষশিলার গুরুকুলের আচার্য আর গান্ধার নরেশের মন্ত্রণা দাতা। আমি চাণক্যর ততটাই বড় শত্রু মহারাজ, যতটা বড় শত্রু আপনি।
মহারাজ, আপনাকে একটা গুরুত্বপূর্ণ সূচনা দিতে চাইছি। চাণক্য, যাকে আপনি সর্বত্র খুঁজছেন, সে স্বয়ং পাটলিপুত্রে আসছেন। ওনার শিষ্য চন্দ্রগুপ্তকে নিয়ে। আর আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এবার সে মহারাজ ধননন্দের সর্বনাশ করার সংকল্প নিয়ে আসছে। যদি চাণক্য পাটলিপুত্রে আসে তো সাধু সাধু। আমিও তাকে এমন স্বাগত জানাবো, এমন স্বাগত জানাবো যে চিত্তকট্ট ভিন্ন। আমার তো চাণক্যের জন্য বানানো সব জালগুলোকে পুনর্জীবিত করে দাও। মহারাজ ধননন্দের বিরুদ্ধে কিছু করবার চেষ্টা করলে তবে তোমার আর মগধ নরেশের মাঝখানে এই অমাত্য রাক্ষস প্রাচীর হয়ে দাঁড়িয়ে পড়বে। যার যেমন প্রবৃত্তি তার তেমনই বিচার। আপনার সঙ্গে যে কোনো রকমের স্পর্ধা আর সংঘর্ষের জন্য প্রস্তুত আমি। শুধু একজন আছে যে আমাদের সাহায্য করতে পারে, সে হলো আচার্য চাণক্য। এবার তুই শেখাবি আমাকে কিভাবে চালাবো রাজত্ব। ধননন্দ, যতক্ষণ না আমি তোর সর্বনাশ করছি, আর যতক্ষণ না তোকে মগধের রাজ সিংহাসন থেকে সরিয়ে দিয়ে এমন কোন ব্যক্তিকে সেখানে বসাচ্ছি যে মগধের সঙ্গে সঙ্গেই অখণ্ড ভারতের জন্য নিজের প্রাণ ত্যাগ করার জন্য সর্বদা প্রস্তুত থাকবে, ততদিন আমি নিজের শিখা বাঁধব না। এটা চাণক্যের প্রতিজ্ঞা। চাণক্য, আরে আমি স্বয়ং আচার্য চাণক্যের জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছি। এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম আমি, যে একবারও নিজের মাতৃভূমিতে ফিরে তো আসুক। আর এখন ও আসছে। শুনেছ আমার তো? ও স্বয়ং আসছে। ওকে এমন রাজকীয় ভাবে স্বাগত জানাও যে ব্যাস তাক দিনাদিন হয়ে যায়। বুঝতে পেরেছ তো? চিকিৎসা